জাপানের অল নিপন এয়ারওয়েজের ফ্লাইট 517 জন প্যাসেঞ্জার নিয়ে তার গন্তব্যের দিকে উড়ে যাচ্ছিল। বিমানটি যখন 36,000 ফিট উচ্চতায় উঠছিল তখন বিমানের মেন পাইলটের মাথা গলা থেকে আলাদা হয়ে যায়। 29 বছর বয়সের একজন ব্যক্তি কো পাইলটের সিটে চাকু নিয়ে বসা ছিল। পুরো ককপিট রক্তে লাল হয়ে গিয়েছিল আর বিমানটি অটো পাইলট মোডে লাগাতার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, অবশেষে বিমানটিকে বিমানবন্দরে ফিরে এসে ল্যান্ড করতে পেরেছিল। এই 4 ইঞ্জিন বিশিষ্ট বিমানে থাকা 517 জন প্যাসেঞ্জারের কি হয়েছিল তা দেখার জন্য এবং এই বিমানের সমস্ত কাহিনী জানার জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। টোকিও শহরের হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জাপান। 1999 সালের 23 জুলাই বোয়িং 747 মডেলের একটি বিমান উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি 4 ইঞ্জিন বিশিষ্ট জাম্বোজেট বিমান ছিল। এতে 503 জন প্যাসেঞ্জার এবং 14 জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি টোকিও শহরের হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিউ সিটো সিটি যাওয়ার কথা ছিল। তাই অবশেষে বিমানের সমস্ত প্রস্তুতির পর 11টা 48 মিনিটে হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিউ সিটির উদ্দেশ্যে উড্ডয়ন করে। আজ এই বিমানটিতে ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন কাজুকি কোগা এবং মুখ্য পাইলটের ভূমিকায় ছিলেন নাওকি নাগাসিমা। 2 জন পাইলটই বেশ অভিজ্ঞ পাইলট ছিলেন, কিন্তু আজ তাদের জন্য এক ভয়ঙ্কর বিমানযাত্রা হতে চলেছে। বন্ধুরা, জুলাই মাস সাধারণত একটি গরম মৌসুমের মাস, তাই বিমানে থাকা সমস্ত যাত্রীরা পাতল কাপড় পরিধান করে বিমানে বসে যাচ্ছিলেন। কিন্তু বিমানের ইকোনমিক ক্লাসে থাকা নিশিজাওয়া নামের একজন প্যাসেঞ্জার গরম কাপড় পরিধান করে যাচ্ছিল, আবার তার গায়ের কাপড়গুলো অপরিচ্ছন্ন ছিল। সবাই তাকে সন্দেহের চোখে দেখে যাচ্ছিল, কিন্তু তবু বিমানটি নিশিজাওয়াকে নিয়ে তার গন্তব্যের দিকে উড্ডয়ন করেছিল। বিমানটি উড্ডয়নের 25 মিনিট পার হয়ে গিয়েছিল, আর তারপর বিমানটির সাথে যা ঘটল তা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। সাধারণত জাম্বোজেট ডাবল ডেকের বিমানে নিচের তলায় ইকোনমিক ক্লাসের সিটগুলো থাকে আর উপরের তলায় প্রিমিয়াম ক্লাসের সিট থাকে। আর এই বিমানগুলোতে উপরের তলার প্রিমিয়াম ক্লাসের সিটের পাশ দিয়ে ককপিটে যাওয়ার রাস্তা তৈরি করা হয়। অর্থাৎ ইকোনমিক ক্লাসের কোনো যাত্রী ককপিট পর্যন্ত পৌঁছতে হলে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গিয়ে ককপিট পর্যন্ত পৌঁছতে হবে। নিচ দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। বিমান উড্ডয়নের 25 মিনিট পর বিমানটি যখন 36,000 ফিট উচ্চতায় উড়ে যাচ্ছিল তখন বিমানের যাত্রীদের সিট বেল্ট খোলার অ্যানাউন্সও করা হয়ে গিয়েছিল। সমস্ত যাত্রীরা সিট বেল্ট খুলে যার যার জায়গায় আরামে বসেছিল। তখন সেই ইকোনমিক ক্লাসে থাকা নোংরা কাপড় পরিধানরত যাত্রী তার সিট থেকে উঠে প্রিমিয়াম ক্লাসের সিটের পাশ দিয়ে ককপিট পর্যন্ত পৌঁছে যায়, আর সেখানে গিয়ে ককপিটের পাশে বসে থাকা একটি এয়ার হোস্টেসকে নিশানা বানায় এবং তার গলায় চাকু ধরে ককপিটের দরজা খুলে দেওয়ার জন্য জোরাজুরি করতে শুরু করে। প্রাণের মমতায় এয়ার হোস্টেস ককপিটের দরজা খুলে দেয়, আর এই পাগল যাত্রীটা ককপিটে প্রবেশ করেই পাইলটের গলায় চাকু ধরে আর পাইলটকে তার কন্ট্রোলে নিয়ে নেয়। তারপর 34 বছরের কো পাইলট কাজুকি কোগাকে ককপিট থেকে বের করে দেয় এবং ককপিটের দরজা ভেতর থেকে লক করে ফেলে। এই সময়টুকুতে মেন পাইলট কন্ট্রোল টাওয়ারে ইমার্জেন্সি কল সাইন 7500 পাঠিয়ে দেয়। অর্থাৎ এই কল সাইনটার মানে হলো বিমান হাইজ্যাক করা হয়ে গিয়েছে, আর এটিসি কন্ট্রোলার এই খবরটা সঙ্গে সঙ্গেই পেয়ে যায়। এবার হাইজ্যাকার নিশিজাওয়া বিমানটি জাপানে স্থিত মার্কিন এয়ারবেস স্টেশনের দিকে পাইলটকে নিয়ে যেতে বলে। ক্যাপ্টেন নাগাসিমা মনে মনে ভাবছিল যে এভাবে পাগল হাইজ্যাকার নিশিজাওয়া যদি বিমানটি নিয়ে কোনো শহরের জনবহুল এলাকায় ক্র্যাশ করিয়ে দেয় তাহলে শহর একটি বিশাল গণকবরে পরিণত হবে, শত শত মানুষের প্রাণ চলে যাবে। তাই ক্যাপ্টেন তার কথা মানতে অস্বীকার করে, কিন্তু এই ব্যক্তি ক্যাপ্টেনকে লাগাতার বল প্রয়োগ করতে থাকে আর শেষমেশ প্রাণে মারার হুমকি পর্যন্তও দেয়। কিন্তু তবু ক্যাপ্টেন তার কথা মানতে অবাধ্য হয়। হয়তো ক্যাপ্টেন মনে মনে ভাবছিল যে যতই হোক এই ব্যক্তি তাকে প্রাণে মারবে না, কারণ তাকে মেরে ফেললে বিমান চালানোর কেউ থাকবে না, আর বিমান চালাতে না পারলে বিমান ক্র্যাশ হয়ে যাবে, সাথে সেও মারা যাবে। কিন্তু তার চিন্তা কিছুক্ষণের মধ্যেই পাল্টে যায়, কারণ হাইজ্যাকার নিশিজাওয়া যখন তাকে বারবার বিমানটি মার্কিন এয়ারবেস স্টেশনের দিকে ঘুরিয়ে নিয়ে যেতে বলে তখন পাইলট তাকে বারবার মানা করে যাচ্ছিল। ফলে পাগল হাইজ্যাকার নিশিজাওয়া সত্যি সত্যি পাইলটের গলায়
চাকু চালিয়ে দেয় আর ক্যাপ্টেনের গলা কেটে ফেলে। ক্যাপ্টেনের গলার সাথে শ্বাসনলীর অনেকাংশই কেটে যায়, ফলে তখন আর ক্যাপ্টেন চিল্লাচিল্লি করতে পারেনি। তার কিছুক্ষণ পরই ক্যাপ্টেনের প্রাণ চলে যায়। তখনও প্লেন অটোপাইলট মোডে লাগাতার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে ককপিটের বাইরে থাকা কো পাইলট এবং অন্য ক্রু মেম্বাররা এটা অনুভব করতে পারেনি যে ককপিটে কি হচ্ছে। তারা যে পাইলটের ভরসায় বিমানটি ছেড়ে দিয়ে রেখেছিল, আসলে সেই পাইলট নিজেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। এরপর হাইজ্যাকার নিশে যাওয়া কো পাইলটের সিটে বসে যায় এবং বিমান কন্ট্রোল করার চেষ্টা শুরু করে। কিন্তু তার কিছুক্ষণ পরেই বিমানটি একটি টার্বুলেন্সের সামনাসামনি হয় আর বিমানটি জোরে জোরে কাঁপতে শুরু করে। এই সব দেখে নিশে যাওয়া বিমান কন্ট্রোল করতে বিমানের ককপিটের ভেতরে থাকা ইনস্ট্রুমেন্টগুলো এদিক ওদিক ঘোরাতে শুরু করে, যার ফলে বিমানটি নোজ ডাউন হয়ে তার উচ্চতা দ্রুত কমাতে শুরু করে। এই সমস্ত কিছু দেখে কো পাইলট এবার বুঝে যায় যে বিমানের ককপিটে অস্বাভাবিক কিছু হচ্ছে। তাই কো পাইলট যাত্রীদের মাঝ থেকে কিছু শক্তিশালী যাত্রীদেরকে বেছে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু পাগল হাইজ্যাকার কিছুতেই বুঝতে রাজি নয়। অবশেষে তারা ককপিটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। এই বিমানটিতে 503 জন প্যাসেঞ্জার ছিল, যার মাঝে 14 জন শিশুও ছিল। এই বাচ্চারা পরিস্থিতিগুলো দেখে ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল। কো পাইলট লাগাতার ককপিটের দরজা খোলার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ককপিটের দরজা ভেতর থেকে নিশে যাওয়া লক করে দিয়েছিল। এবার সবাই মিলে ককপিটের দরজার লক ভেঙে ফেলতে শুরু করে, আর ককপিটের দরজা ভেঙে তারা ভিতরে যা দেখল তা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন তার সিটে মরে পড়ে আসছিল, আর হাইজ্যাকার কো পাইলটের সিটে বসে আসছিল। ককপিটের সব কিছুই এলোমেলো ছিল। তারপর সবাই মিলে পাগল হাইজ্যাকার নিশে যাওয়াকে কন্ট্রোল করে বেঁধে ফেলে আর ককপিট থেকে বের করে দেয়। ততক্ষণে বিমান অনেক নিচে নেমে গিয়েছিল। কো পাইলট তাড়াতাড়ি সিটে বসে বিমান কন্ট্রোল করার চেষ্টা শুরু করে, আর কিছুক্ষণ পরই বিমানটি সেফ জোনে নিয়ে যায়। তারপর কো পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে রেডিও কল করে সমস্ত কিছু বিস্তারিত বলে আর হানেডা এয়ারপোর্টে বিমান ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য অনুমতি চায়। পরিস্থিতির কথা চিন্তা করে এটিসি কন্ট্রোলার তাড়াতাড়ি ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের পারমিশন দিয়ে দেয়, আর এয়ারপোর্টেও ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দেয়। ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স সমস্ত বিমান সাইড করে নেওয়া হয়। বিমানবন্দরের আশেপাশের আকাশে থাকা বিমানগুলোও সরিয়ে দেওয়া হয়। এভাবে কিছু সময় পর বিমানটি হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নিরাপদে ল্যান্ড করে। ল্যান্ডিংয়ের পরই চিকিৎসকের একটি দল ককপিটে পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে পাইলটের জীবন চলে যায়। আর জাপান পুলিশ হাইজ্যাকার নিশে যাওয়াকে তাদের কন্ট্রোলে নিয়ে গ্রেফতার করে আর প্রাথমিক তদন্ত শুরু করে। বিমানবন্দরের এত কড়া সিকিউরিটির মধ্যে এই যাত্রী কি করে এত বড় চাকু নিয়ে বিমানে প্রবেশ করলো? এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেমে থাকা এক্স-রে মেশিন কেন এটাকে শনাক্ত করতে পারল না? আর এই ধরনের হাইজ্যাকের পিছনে এই ব্যক্তির কি উদ্দেশ্য ছিল? এই সমস্ত কিছু বের করার জন্য যখন পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলো, তখন তার কথা শুনে সবাই হতবাক হয়ে গিয়েছিল। আসলে 1999 সালে বিমানবন্দরের সিকিউরিটি সিস্টেমে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। নিশে যাওয়াও এর আগে অনেকবার বিমানে ট্রাভেল করেছিল, তাই তার বিমানবন্দরের সিকিউরিটি সিস্টেমের বিষয়ে ভালো করে জানা ছিল। সেই সময় লাগেজ ব্যাগগুলো এক্স-রে মেশিন দিয়ে চেক করা হতো, কিন্তু হ্যান্ডব্যাগ অনেক সময় বিনা চেক করেই পাস করে দেওয়া হতো। তাই এর সুযোগ ব্যবহার করে নিশে যাওয়া দাঁড়ালো চাকু সহকারে একটি হ্যান্ডব্যাগ তার সাথে বিমান পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়। সাথে সে অনেকগুলো লোকাল বিমানের টিকিটও কেটে নেয়, যাতে করে এক বিমানের সিকিউরিটি ক্লিয়ার না করতে পারলে অন্য বিমানে ট্রাই করতে পারে। কিন্তু বিনা দ্বিধায় সে প্রথম বিমানেই এন্টার করে যায় আর এই ভয়ঙ্কর ঘটনাটি শুরু করার প্ল্যান বানায়। এরপর পরবর্তী তদন্তে তাদের পরিবারের সদস্যের কাছ থেকে জানা গিয়েছে যে এর আগের দিন অর্থাৎ 22 জুলাই সে একই প্ল্যান বানিয়েছিল, কিন্তু তার হ্যান্ডব্যাগে চাকু ঢুকাতে গিয়ে সেদিন তার মা সেটাকে দেখে ফেলে। ফলে 22 জুলাই প্ল্যান ক্যান্সেল করে আর পরের দিন আবারও অনেকগুলো লোকাল বিমানের টিকিট কেটে এই ভয়ঙ্কর ঘটনাটি সংগঠিত করে। তার পরিবারের সদস্যের কাছ থেকে আরও জানা গিয়েছিল যে সে ছোটবেলা থেকেই বিমান থাকা ভিডিও গেমগুলো খেলতে অনেক পছন্দ করত, আর সেখান থেকেই সে নিজে নিজে বিমান উড়াতে ইচ্ছুক হয়। শুধু তাই নয়, টোকিও শহরে অবস্থিত রেইনবো ব্রিজের নিচ দিয়ে বিমান উড়িয়ে
পুরো দুনিয়াকে দেখাতে চেয়েছিল। কিন্তু এই পাগল মানুষটার ইচ্ছা কে পূরণ করবে, তাই সে এই অবৈধ পন্থা অবলম্বন করতে বাধ্য হয়। এই কথাগুলো শুনে পুলিশ সদস্যরা সবাই অবাক হয়ে যায়, কারণ এত বড় পাগল কে হতে পারে। আসলে পরবর্তীতে তাদের পরিবারের সদস্যরা আরও জানায় যে তার মেন্টাল কন্ডিশন ছোটবেলা থেকেই কিছু অস্বাভাবিক ছিল, সেজন্যই সে এই প্লেন বানাতে চিন্তা করে। যাই হোক, অবশেষে জাপান আদালত এই দুষ্কর্মের কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দণ্ডিত করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন নতুন নতুন ঘটনা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।